যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কেন, তার কারণ হচ্ছে যে সেকালের দিনের যে ধাঁচা ছিল, বিশেষ করে অ্যানথ্রোপোলজিক্যাল এথনোলজিক্যাল যে ধাঁচা যাকে বলে সেটা যে ছিল, তাতে এইরকম ছিল যে নর্থ ইন্ডিয়ার লোক যারা বেশিরভাগই তারা আর্যপ্রায় দেশ, যেগুলো আর্য অথবা আর্যপ্রায় দেশ যেগুলো, সেগুলোর মধ্যে কিন্তু ওই রাজস্থান, গুজরাট, সরস্বতী নদীর তীর, অমুক তমুক ইত্যাদি করে খুব বেশি হলে মগধের আগ পর্যন্ত এসে থেমে যাবে। এই হচ্ছে ফার্স্ট ফেজ অফ এরিয়ানাইজেশন যাকে বলে। এখন এই যে ফেজ অফ এরিয়ানাইজেশন, সেখানে ব্রাহ্মণরা, সেখানে বঙ্গদেশে ব্রাহ্মণ টাহ্মণ খুব বেশি ছিল না। আচ্ছা, হ্যাঁ, এখন এটা মোটামুটি মানে 6th সেঞ্চুরি অনওয়ার্ডস, 6th-7th সেঞ্চুরি অনওয়ার্ডস, যখন হর্ষদেব রাজত্ব করছেন ওখানে কনৌজে, তখন যে শশাঙ্ক, এই যে সময়টা, এই শশাঙ্কের সময় থেকে ব্রাহ্মণদের আমদানি খুব অল্প সংখ্যক হতে থাকে। অনেকে বলেন যে শশাঙ্ক ব্রাহ্মণ নিয়েছিলেন বাংলাদেশে। তার মানে জায়গাটা ব্রাহ্মণ অধ্যুষিত ছিল না, খুব কম ঘর ব্রাহ্মণ ছিলেন এখানে সেই সব সময়। যখন নিয়ে এসেছিলেন শশাঙ্ক তখনও খুব কম ঘর। এখন এই যে জায়গাটা, নর্থ ইন্ডিয়ান মানুষেরা যে আজকে যে মানুষ, সেদিন থেকে আরম্ভ হয়েছে আজ পর্যন্ত আমরা যে বলি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা, হিস্টোরিসিটিটা এইখানে লুকিয়ে আছে যে নর্থ ইন্ডিয়ানরা এই ইস্টার্ন রিজনের এই জায়গাগুলোকে কোনো পাত্তাই দিতেন না এবং তারা মানুষগুলোকেও পাত্তা দিতেন না। হ্যাঁ, এরকম ধরনের উদাহরণ অনেক আছে, বঙ্গদেশের উদাহরণ। কিন্তু মহাভারতে দেখা যাবে, মহাভারত কিন্তু বঙ্গ, পুণ্ড্রবর্ধন ইত্যাদি জায়গার একটা সুনাম পাচ্ছি, কিন্তু সেখানে ব্রাহ্মণরা যে খুব আছেন তা নয়। পৌণ্ড্র কথাটা থেকেই বুঝতে পারো, পুণ্ড থেকে পৌণ্ড্র, ব্রাহ্মণদের জায়গা নয় এটা। বঙ্গ তাই নয়। অঙ্গবঙ্গ কলিঙ্গেশু, এই যে অঙ্গবঙ্গ কলিঙ্গেশু, রাজা, একজন রাজা, তিনি জরাসন্ধ বটে, আবার আর একজন ছিলেন, তাকে পৌণ্ড্রক বাসুদেব বলা হতো। যাই হোক, এইসব হিস্টোরিসিটির মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু ঘটনা হচ্ছে ওরা আমাদের এই জায়গাটা পছন্দ করতেন না। আচ্ছা, ওরা মানে এইরকম একটা শ্লোক তৈরি হয়েছিল যে অঙ্গবঙ্গ কলিঙ্গেশু, ততদিনে আরেকটা জায়গাও খুব খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে সৌরাষ্ট্র, যেটাকে এখন মানে এটা সত্যি কথাই সৌরাষ্ট্র অর্থাৎ গুজরাট, যেখানে মানে স্বয়ং কৃষ্ণ তার দ্বারকা ইত্যাদি ইত্যাদি আছে, সেই জায়গাটাও কিন্তু পরবর্তীকালে কঠোর ব্রাহ্মণ যারা, তাদের কাছে খারাপ হয়ে গেছিল। কেন? ওখান থেকে ওরা চলে এসেছিলেন এই দিকে, মানে এই দিকে গঙ্গা নদীর দিকে চলে এসেছিলেন, ফলে তো এই জায়গাটাও খারাপ হয়ে গেছিল। অঙ্গবঙ্গ কলিঙ্গেশু সৌরাষ্ট্র মগধেশু চ তীর্থযাত্রাং বিনা গচ্ছন পুনঃ সংস্কার মর্হতি। বলছেন যে তীর্থযাত্রার কারণ ছাড়া যদি অঙ্গ মানে মোটামুটি মগধ ধরে নাও, অঙ্গদেশের কর্ণ রাজা হয়েছিলেন, সেই মগধ অঞ্চল, চম্পা বলে ওটাকে, যাই হোক, সেখানে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ মানে উড়িষ্যা, সৌরাষ্ট্র মানে গুজরাটের অঞ্চল, এবং মগধেশু, এই জায়গাগুলোতে মানুষ যদি যায়, তাহলে তীর্থযাত্রা ছাড়া যদি যায়, কারণ ছাড়া যদি যায়, তাহলে তাদের সংস্কার করে নিতে হবে, আবার প্রায়শ্চিত্ত করতে হবে তাদের। ঠিক এইরকম একটা জায়গায় তীর্থ করার জন্যে যাওয়া, যে তার মানে তীর্থ করতে এলে কোনো পাপ তার থাকবে না, তার তীর্থটা কোনটা? সেটা হচ্ছে গঙ্গাসাগর। আচ্ছা, একমাত্র তীর্থ গঙ্গাসাগর, যেখানে যদি তীর্থ করার জন্য আসে তাহলে তাদের পাপ লাগবে না, তাদের পাপ লাগবে না, প্রায়শ্চিত্ত করতে হবে না। তাহলে এই গঙ্গাসাগরের মাহাত্ম্য তখন থেকে তৈরি হয়েছে। এটা আমরা অনুমানযোগ্য, এটা যে আর কোনো তীর্থ তো বঙ্গদেশের বলা নেই। গঙ্গাসাগর হচ্ছে একমাত্র জায়গা যেখানে এলে পরে, আর তার মানে এই কারণেই কিন্তু যে নর্থ ইন্ডিয়ানরা অত দূর থেকে যে এই জায়গাটায় আসবেন সেটা পারতেন না, ফলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কারণে কিন্তু এই শব্দটা, এই প্রভাবটা তৈরি হয়েছে।
ফলে এই যে জায়গাটা গঙ্গাসাগর, এবং গঙ্গাসাগরের সঙ্গে দাদা আরো একটা কথা বা আরো একটা শব্দ যেটা ঘুরে ফিরে এসেছে, কপিল মুনির আশ্রম। সেই কপিল মুনির আশ্রম কিভাবে লোকের কাছে পরিচিত হলো, কিভাবে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়া, মানে গঙ্গাসাগরে স্নান করে কপিল মুনির আশ্রমে পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়া, এটা মোটামুটি পুণ্যার্থীদের একটা বলা যেতে পারে যে সাজানো ছক থাকে। তো সেক্ষেত্রে কপিল মুনির আশ্রম এখানে কারণটা একেবারে মিথোলজিক্যাল। আচ্ছা, মানে এইখানে হিস্টোরিসিটির থেকে কিন্তু মিথোলজিটা বেশি আসবে, এবং যে কাহিনী রামায়ণের মধ্যেও আছে, মহাভারতে আছে, বৃহৎ ধর্ম পুরাণের মধ্যে আছে, এই কতগুলো পুরাণ আর রামায়ণ মহাভারত এটা হচ্ছে বেশি, রামায়ণের থেকেও মহাভারত বেশি আছে। ঘটনাটা হচ্ছে যে রামায়ণের কাহিনী আবার মহাভারতের কাহিনী এর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে ওই বংশ পরম্পরার মধ্যে। মানে এরকম বলা হয় যে সগর রাজার যে তিনি একটা অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছেন, তার যে অশ্বমেধের ঘোড়া, সেটা মানে অশ্বমেধ যজ্ঞ করা মানেই হচ্ছে অন্তরিক্ষ লোকে দেবতাদের ত্রাস তৈরি হয়, যে ইন্দ্রর ক্ষেত্রে তৈরি হয়েছে যে এত যজ্ঞ করছে আমার ইন্দ্রত্ব নিয়ে নেবে, আমার জায়গা চলে যাবে। এই যে জায়গা চলে যাওয়ার ভয়, এর থেকে তিনি করলেন কি, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি তিনি চুরি করে নিলেন, মানে জাস্ট নিয়ে গেলেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, মর্ত মানুষের সঙ্গে তারা দেবতার থেকে কিন্তু কিছু কম নয়, এটা বোঝা যাচ্ছে। মর্ত বনাম স্বর্গ এরকম একটা ব্যাপার, মর্ত বনাম স্বর্গ, এবং এখানে বোঝা যাচ্ছে মর্তের যে মানুষটা একজন রাজা হয়ে আছে তার কত ক্ষমতা, এবং তিনি ইক্ষ্বাকু বংশের লোক, মানে রামচন্দ্রের পূর্বপুরুষ ধরা যায়। হ্যাঁ, সেই সগর রাজার যে ঘোড়াটা, অশ্বমেধের ঘোড়া, সেটা ইন্দ্র চুরি করে নিলেন। তখন চুরি করে নেবার পর সেই অশ্ব তো ঘুরছিল, অশ্বমেধের ঘোড়া তো চারদিকে ঘোরে, বিভিন্ন রাজ্যে যায়, যে কি করে কোন কোন রাজ্য কর দিচ্ছে কিংবা তারা যুদ্ধ করতে চাইছে কিনা, সব রাজ্যকে দমিত করে তবে অশ্বমেধ যজ্ঞ শেষ হবে আর কি। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন অশ্বমেধের ঘোড়া চুরি হয়ে গেল, খবর দিলেন অশ্বমেধের ঘোড়া চুরি হয়ে গেছে, তার পুত্র খবর দিলেন। এক সেকেন্ড ধরো, এই ঝামেলা হচ্ছে, শব্দকেই করছে এটা। তো এই যে ঘটনাটা ঘটছে যে অশ্বমেধের ঘোড়া চুরি হয়ে গেছে, তখন যে খবরটা যিনি দিলেন তিনি সগরের পুত্র। সাধারণত সগরের পুত্রকে অনেকেই বলেন অংশুমান, দুটো তরফ থেকেই এটা বোধহয়, রামায়ণ মহাভারত দুই তরফ থেকেই এটা আসে যে তার পুত্র অংশুমান। তো অংশুমান খবর দেওয়ার পর তিনি তো খুব রেগে গেলেন এবং বললেন যে যেভাবে হোক তুমি খুঁজে বার করো, দরকার হলে সাগরকে খনন করে দেখো কোথাও আছে কিনা, এরকম। এখন এই যে বহু জায়গায় তিনি খুঁজলেন, কোথাও অশ্বমেধের ঘোড়া পেলেন না। শেষে সাগর যে আছে, সাগরকেই খোঁড়া আরম্ভ করলেন।